তো নেতৃত্বের বিভিন্ন স্টাইল বা ধরন সম্বন্ধে এখন আমরা আলোচনা করব। তো নেতৃত্বের বিভিন্ন স্টাইল বা ধরন, নেতৃত্ব কিরূপ হবে সেটা কিন্তু একটি প্রতিষ্ঠানের অধস্তনদের মান, পারিপার্শ্বিক অবস্থা সেটির উপর নির্ভর করে। তো এই বিভিন্ন অ অ দেশ বা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের নেতৃত্ব লক্ষ্য করা যায়। তো নেতার চিন্তা চেতনা আর ভিন্নতার কারণে কিন্তু নেতৃত্বের বিভিন্ন স্টাইল বা ধরন লক্ষ্য করা যায়। তো নেতৃত্বের একটা ক্যাটাগরি হচ্ছে আনুষ্ঠানিকতা ভিত্তিক। এর মধ্যে একটি রয়েছে আনুষ্ঠানিক নেতৃত্ব। তো আনুষ্ঠানিক সাংগঠনিক কাঠামোতে পদমর্যাদা হতে যে নেতৃত্বের সৃষ্টি হয় তাকে বলা হয় আনুষ্ঠানিক নেতৃত্ব। সেক্ষেত্রে সাধারণত উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি পরবর্তী নেতা নির্বাচিত হন। তো প্রতিষ্ঠানের অধস্তন ব্যক্তিবর্গ যারা থাকেন তারা কিন্তু এই সাংগঠনিক যে রীতিনীতি তার আলোকে কার্যাবলী আদেশ নির্দেশ পালন করে থাকেন এবং এই সাংগঠনিক ক্ষমতা বলেই কিন্তু নেতা তাদেরকে পরিচালিত করে থাকেন। তো আরেকটি হচ্ছে অনানুষ্ঠানিক নেতৃত্ব। তো একটি প্রতিষ্ঠানে কাজ করতে যে বিশাল জনগোষ্ঠীর মধ্যে যখন তাদের নিজস্ব সম্প্রদায়, গোষ্ঠী, তারপর নিজস্ব রাজনৈতিক মতাদর্শ বা চিন্তা চেতনার কারণে তাদের মধ্যে যে নেতৃত্ব তৈরি হয় সেটাকে বলা হয় অনানুষ্ঠানিক নেতৃত্ব। এই ধরনের নেতৃত্বের কিন্তু কর্তৃত্ব থাকে না, কিন্তু প্রতিষ্ঠানে তাদের প্রভাব বিস্তারের অনেকটা ভূমিকা থাকে। তো আর এই ধরনের নেতৃত্ব একজন ব্যক্তির নিজস্ব মেধা, চিন্তা, বুদ্ধি, তারপর হচ্ছে রাজনৈতিক প্রভাবের কারণে কিন্তু এই ধরনের নেতৃত্বের সৃষ্টি হয়। তো প্রতিষ্ঠানে তাদের কিন্তু অনেক বড় একটা ভূমিকা থাকে। তারপর হচ্ছে প্রেষণা ভিত্তিক। প্রেষণা ভিত্তিকের মধ্যে একটি হচ্ছে ইতিবাচক নেতৃত্ব। ইতিবাচক নেতৃত্ব হচ্ছে একটি প্রতিষ্ঠানের ইতিবাচক মনোভাব নিয়ে এই অধস্তন ব্যক্তিবর্গ যারা থাকবে তাদেরকে অর্থনৈতিক সুযোগ সুবিধা, তারপর পুরস্কার প্রদান, তাদেরকে পরামর্শ প্রদান, উপদেশ দান এবং কাজের ইতিবাচক একটি পরিবেশ তৈরি করে তাদেরকে প্রেষণাদানের মাধ্যমে কাজ আদায়কেই হচ্ছে মূলত ইতিবাচক নেতৃত্ব বলা হয়। তো এই ইতিবাচক নেতৃত্ব অনেকটা ম্যাকগ্রেগরের ওয়াই তত্ত্বের অনুরূপ। যদি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী যদি দক্ষ যোগ্য হয়, নেতৃত্ব ভালো কাজ করে থাকে। আর এখানে শলা পরামর্শের মাধ্যমে এই আলোক আলোচনার মাধ্যমে কাজ করা হয়ে থাকে। তো নেতিবাচক নেতৃত্ব হচ্ছে প্রতিষ্ঠানের কর্মীদেরকে ভয়ভীতি, তারপর শাস্তি প্রদানের মাধ্যমে কাজ আদায়ের চেষ্টা করা। এক্ষেত্রে কর্মীদের ভালো মন্দ বিবেচনা করা হয়, কাজকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তারপর হচ্ছে ক্ষমতার ধরন ভিত্তিক। তো ক্ষমতার ধরন ভিত্তিক প্রথমে হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। তো স্বৈরতান্ত্রিক নেতৃত্বের ক্ষেত্রে নেতার সমস্ত ক্ষমতা নিজের কাছে কক্ষিগত করে রাখেন। আর সমস্ত সিদ্ধান্ত উনি একাই গ্রহণ করে থাকেন। কোনো পরামর্শ উনি অধস্তনদের কাছ থেকে নেন না এবং বাস্তবায়ন করতে বাধ্য করে থাকেন। তো এই স্বৈরতান্ত্রিক নেতা কিন্তু তার সমস্ত ক্ষমতাকেই নিজের বলে মনে করেন, ক্ষমতা হস্তান্তর করতে চান না এবং এই ধরনের নেতৃত্বে কিন্তু যোগাযোগটা হচ্ছে মূলত একমুখী, শুধু উচ্চস্তর থেকেই যোগাযোগ হবে এরকম একটি বিষয়। তো এই ক্ষেত্রে আমরা ডগলাস ম্যাকগ্রেগরের যে এক্স তত্ত্ব, নেতা মনে করেন থাকেন যে প্রতিষ্ঠানের কর্মচারীরা কর্মবিমুখ, তাদেরকে জোর করে কাজ আদায় করা দরকার, সেটা মনে করে থাকেন। তো স্বৈরতান্ত্রিক নেতৃত্ব কিন্তু আধুনিক ব্যবস্থাপনা বা আধুনিক পরিচালনার জন্য যে কোনো প্রতিষ্ঠান এই স্বৈরতান্ত্রিক নেতৃত্বকে খুব একটা ভালোভাবে দেখা হয় না। তারপর হচ্ছে পিতৃসুলভ নেতৃত্ব। এটি হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্বের একটি উন্নত রূপ। এখানে অধস্তন ব্যক্তিবর্গের সাথে নেতার একটি পিতা পুত্রের সম্পর্কের নেই একটি সম্পর্ক তৈরি হয়।
এখানে নেতা অধস্তনদের যে চাওয়া পাওয়া, অভাব অভিযোগ, তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করা হয়। নেতার প্রতি তাদের একটি স্নেহ ভালোবাসার মাধ্যমে শ্রদ্ধাবোধ জাগ্রত করার চেষ্টা করা হয়। এভাবে কাজ আদায় করে থাকেন। তো এই ধরনের নেতৃত্বের ক্ষেত্রে কর্মপরিবেশ ভালো হয়, এই কর্মচারীদের মধ্যে কিন্তু একটা উৎসাহ কাজ করে কাজের জন্য, যেহেতু তাদের চাওয়া পাওয়ার মূল্যায়ন করা হয়ে থাকে। তারপর হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব, সর্বোৎকৃষ্ট নেতৃত্ব। এখানে নেতা প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট কিছু বিষয়ে এই ক্ষমতা নিজের কাছে রেখে বাকি সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার অধস্তনদের উপর ন্যস্ত করে থাকেন, এবং এই যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে তাদের সলা পরামর্শ গ্রহণ করা হয়। তো এই ধরনের নেতৃত্বের ক্ষেত্রে ভালো কর্মপরিবেশ বিরাজ করে প্রতিষ্ঠানে, এবং কর্মীরা আনন্দ সহকারে কাজ করতে চায়। তো এটি হচ্ছে ডগলাস ম্যাকগ্রেগরের ওয়াই তত্ত্ব যেটি ছিল সেটি, যে এখানে প্রতিষ্ঠানের কর্মচারীরা কাজকে ভালোভাবে গ্রহণ করে এবং নিজের মতো করে কাজগুলোকে করতে চায়। তো এই ক্ষেত্রে উভয়ই কিন্তু সলা পরামর্শের মাধ্যমে নেতা এবং কর্মচারীরা কাজগুলো করে থাকেন। প্রতিষ্ঠানের জন্য এই ধরনের নেতৃত্ব খুবই কার্যকর। আর তারপর হচ্ছে লাগামহীন নেতৃত্ব। এই ধরনের নেতৃত্বের ক্ষেত্রে নেতা শুধুমাত্র লক্ষ্য বা উদ্দেশ্য নির্ধারণ করে দেন, কিন্তু পরবর্তীতে আর কোনো বিষয়ে উনি দেখভালও করেন না বা তদারকি করেন না। অধস্তন যেসব ব্যক্তিবর্গ থাকেন তারাই তাদের মতো স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন, কাজগুলো করে থাকেন। এর ফলে যেহেতু তদারকি থাকে না, এই প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা তৈরি হয়, নেতার প্রতি আস্থাহীনতা তৈরি হয়, এবং কাজের এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি এই ধরনের ক্ষেত্রে তৈরি হয় লাগামহীন নেতৃত্বের ক্ষেত্রে। তারপর হচ্ছে তদারকি ভিত্তিক নেতৃত্ব। একটি হচ্ছে কর্মকেন্দ্রিক, আর একটি হচ্ছে কর্মী কেন্দ্রিক। তো কর্মকেন্দ্রিক নেতৃত্বের ক্ষেত্রে নেতা প্রতিষ্ঠানের কাজ আদায়ের বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। নেতা কর্মী প্রতিষ্ঠানের যে কর্মচারী থাকেন অধস্তন, তাদের ভালো মন্দের বিষয়টি মূল্যায়ন করতে চান না, এবং কাজ আদায়ের জন্য প্রয়োজনে ভয়ভীতি এবং শাস্তি প্রদান করে থাকেন। আর কর্মী কেন্দ্রিক নেতৃত্ব হচ্ছে প্রতিষ্ঠানের অধস্তন ব্যক্তিবর্গের যে চাওয়া পাওয়া, তাদের অভাব অভিযোগ, এই বিষয়গুলোকে মূল্যায়ন করা হয়। তো ভালো মন্দ বিচার করে তাদের প্রতি সহানুভূতি সহকারে তাদেরকে প্রেষণে দিয়ে কাজ আদায়ের চেষ্টা করা হয়। তো এই ধরনের ক্ষেত্রে নেতা তাদের পরামর্শ শুনে থাকেন, তাদের অভাব অভিযোগ শুনে থাকেন, এবং যৌথভাবে কাজগুলো সম্পাদন করার চেষ্টা করে থাকেন। তারপর হচ্ছে সম্পর্ক ভিত্তিক। একটি হচ্ছে ব্যক্তিগত নেতৃত্ব। তো ব্যক্তিগত নেতৃত্ব হচ্ছে একজন ব্যক্তি তার ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে যে নেতৃত্ব তৈরি করে থাকেন অধস্তনদের মধ্যে। তো ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে তার অধস্তন ব্যক্তিবর্গ কাজের পরামর্শ প্রদান, উপদেশ দান এবং যোগাযোগ রক্ষা করে থাকেন। তো এই ব্যক্তিগত যোগাযোগের কারণে কিন্তু কর্মীদের মধ্যে তার এক ধরনের এই গ্রহণযোগ্যতা তৈরি হয়, বা মোহনীয় ব্যক্তিত্বের কারণে তার অধস্তন ব্যক্তিদের মধ্যে তার প্রতি এক ধরনের শ্রদ্ধাবোধ এবং আনুগত্য তৈরি হয়। আর এই ধরনের নেতৃত্ব কিন্তু প্রতিষ্ঠানের জন্য খুবই কার্যকর এবং মঙ্গলজনক। তারপর হচ্ছে অব্যক্তিগত নেতৃত্ব। সেটি মূলত যে সাংগঠনিক কাঠামোর আনুষ্ঠানিক যে নেতৃত্ব, সেটি মূলত অনেকটা এরকম, যে সাংগঠনিক কাঠামোতে পদমর্যাদা হতে যে নেতৃত্বের সৃষ্টি হয় কাঠামোর ভিত্তিতে, সেটি হচ্ছে মূলত অব্যক্তিগত বা সাংগঠনিক নেতৃত্ব। তো এই ছিল নেতৃত্বের ধরন বা প্যাটার্ন। তারপর হচ্ছে নেতার ক্ষমতার উৎস। তো নেতার ক্ষমতার উৎস আমরা জানি, নেতৃত্ব হচ্ছে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য অধস্তনদেরকে প্রভাবিত করার কৌশল, আর ক্ষমতা হচ্ছে মূলত মানুষের আচরণকে প্রভাবিত করা। তো অধস্তনদেরকে যত বেশি প্রভাব বিস্তার করা যায়, নেতৃত্ব কিন্তু তত বেশি সফল হয়। তো একজন নেতার ক্ষমতার উৎস। আইনানুগ ক্ষমতা। একটি প্রতিষ্ঠানে সাংগঠনিক কাঠামোর পদমর্যাদা হতে যে নেতৃত্বের সৃষ্টি হয়,
আনুষ্ঠানিকভাবে তাকে বলা হয় আইনানুগ ক্ষমতা। তো এই আইনানুগ ক্ষমতা কিন্তু একটি পদমর্যাদাগত বিষয় এবং যিনি নেতা থাকেন তাকে কিন্তু তার অধস্তনরা মানতে, তার আদেশ নির্দেশ পালন করতে বাধ্য থাকেন। তারপর হচ্ছে পুরস্কৃতকরণের ক্ষমতা। তো এই ধরনের ক্ষেত্রে নেতা তার অধস্তনদেরকে পুরস্কৃত করার সামর্থ্যের থেকে উদ্বুদ্ধ হয়ে ধরনের নেতৃত্ব। পুরস্কৃত করা বা না করার বিষয়ের সাথে জড়িত। তো প্রতিষ্ঠানের অধস্তন ব্যক্তিবর্গ যখন কাজ করবে তাদের যাতে এরকম অনুভূতি হয় যাতে সে যদি ভালো কাজ করে তাকে পুরস্কৃত করা হবে, বেতন বৃদ্ধি করা হবে বা পদোন্নতি দেওয়া হবে, তাহলে কিন্তু নেতার পক্ষে কাজ করা খুবই সহজ। যেমন এই বিষয়গুলো হচ্ছে পুরস্কারের যে বিষয়গুলো সেটি হচ্ছে তাদেরকে পদোন্নতি দেয়া, বেতন বোনাস বৃদ্ধি করা, তাদের কাজের স্বীকৃতি, প্রশংসা। তো এই পুরস্কারের বিষয়গুলো যত বেশি একজন নেতা সংরক্ষণ করতে পারবেন, যত বেশি সংখ্যক পুরস্কার তার অধীনে নিতে পারবেন, তত বেশি কিন্তু পুরস্কার কৃতকরণের যে ক্ষমতা তার গুরুত্ব বৃদ্ধি পাবে এবং নেতাকর্মীরা এই পুরস্কার প্রাপ্তির জন্য ভালোভাবে কাজ করার চেষ্টা করে থাকবেন। তারপর হচ্ছে বাধ্য করার ক্ষমতা। বাধ্য করার ক্ষমতা হচ্ছে মূলত প্রতিষ্ঠানের কর্মচারীদেরকে তা জোর করে বা ভয়ভীতি দেখে কাজ আদায়ের চেষ্টা করা, তাদের ভালো মন্দ বা তাদের সুযোগ সুবিধা মূল্যায়ন না করে, অর্থাৎ জোর জবরদস্তি করে কাজ আদায় করা। তারপর হচ্ছে মোহনীয় ক্ষমতা। মোহনীয় ক্ষমতা মূলত একজন নেতার তার ব্যক্তিগত গুণাবলীর দ্বারা অর্জন করে থাকেন এবং এসব গুণাবলীর কারণে কিন্তু অধস্তনদের কাছে তিনি অনুসরণীয়, অনুকরণীয় একজন ব্যক্তিত্ব, শ্রদ্ধাশীল এবং ভালোবাসার একজন ব্যক্তি হিসাবে উনি প্রতিষ্ঠিত হন। তো এই মোহনীয় ক্ষমতা হচ্ছে এমন এক ধরনের ক্ষমতা যার ফলে উনি নিজের পরিচিতি বা এই ক্যারিশমার প্রতিনিধিত্ব করে থাকে নেতা। তো একজন নেতা কিন্তু এই মোহনীয় ব্যক্তিত্বের ধারা তার অধস্তন যে ব্যক্তিবর্গ থাকে তাদের মধ্যে আশা প্রত্যাশা সৃষ্টি করে থাকেন এবং তিনি তার ব্যক্তিগত যোগ্যতা, তার প্রজ্ঞা, দূরদৃষ্টির দ্বারা কিন্তু তাদের যে অধস্তনদের যে লক্ষ্য বা উদ্দেশ্য সেটি অর্জনের জন্য উনি চেষ্টা করে থাকেন বা সেদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে থাকেন সর্বোচ্চ। তো একটি প্রতিষ্ঠানে যদি একজন ব্যবস্থাপক এ ধরনের ক্ষমতার অধিকারী হন তাহলে কিন্তু সহজেই তার অধস্তনদেরকে প্রভাবিত করতে পারেন, তাদেরকে সহজেই তাদেরকে দিয়ে কাজ আদায় করতে পারেন। তো এই ক্ষমতার অধিকারী হওয়াটা একজন ব্যবস্থাপকের জন্য খুবই একটি তাৎপর্যপূর্ণ বিষয়। তারপর হচ্ছে বিশেষজ্ঞ ক্ষমতা। বিশেষজ্ঞ ক্ষমতা বলতে একজন নেতার তার বিশেষ কোনো কাজে দক্ষতা বা পারদর্শিতাকে বোঝায়। তো এই ধরনের দক্ষতা বা পারদর্শিতা যখন থাকবে তখন কিন্তু অধস্তনরাও তাকে মূল্যায়ন করবে, তার প্রতি একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি হবে এবং এই ক্ষমতার বলে কিন্তু অধস্তনদেরকে তিনি প্রভাবিত করতে পারেন। তো এই ক্ষমতা হচ্ছে মূলত বিশেষ কোনো কাজে তার দক্ষতা, পারদর্শিতা বা জ্ঞানের কারণেই সৃষ্টি হয়। তারপর হচ্ছে তথ্যগত ক্ষমতা। ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য তথ্য সংগ্রহ, সংরক্ষণ বা নিয়ন্ত্রণের যে কাজ সেটি হচ্ছে মূলত তথ্যগত ক্ষমতা। আর বর্তমান প্রেক্ষিতে আধুনিক ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য কম্পিউটার, ইমেইল বা তথ্য প্রযুক্তির যে নিত্য নতুন ধারণা রয়েছে সেগুলো সম্বন্ধে নেতার জ্ঞান থাকাটা জরুরি এবং প্রতিষ্ঠানের পরিপূর্ণ তথ্য তার জানাটা খুবই দরকার। তো এই ছিল নেতার ক্ষমতার উৎস বিষয়গুলো। তো উত্তম নির্দেশনার কিছু বৈশিষ্ট্য বা গুণাবলী রয়েছে। লিখিত নির্দেশনা। নির্দেশনা মৌখিক বা লিখিত হতে পারে, কিন্তু লিখিত নির্দেশনা যদি থাকে সেটি একটি রেকর্ড হিসাবে কাজ করে, যা পরবর্তী নির্দেশনার ভিত্তি হিসাবে কাজ করতে পারে বা পরবর্তীতে যারা কাজ করবে তাদের জন্য একটি সহজ বা শিক্ষণীয় বিষয় হিসাবে থাকবে। তারপর হচ্ছে স্পষ্ট সহজবোধ্যতা।
নির্দেশনার মাধ্যমে যেহেতু নেতা কাজ আদায়ের চেষ্টা করে থাকেন প্রতিষ্ঠানের লক্ষ্য বাস্তবায়ন করার জন্য, তো এই নির্দেশনা যত স্পষ্ট সহজবোধ্য হবে ততই কিন্তু পদস্থদের পক্ষে বাস্তবায়ন করা সহজ হবে। যত সম্ভব দুর্বোধ্য বা জটিল বাক্য পরিহার করা উচিত এই ক্ষেত্রে। তারপর হচ্ছে যৌক্তিকতা। নির্দেশনা অবশ্যই যৌক্তিক হওয়া উচিত। যদি অযৌক্তিক হয় তাহলে কিন্তু অধস্তনদের মধ্যে এই নেতিবাচক মনোভাব তৈরি হয় কাজ সম্বন্ধে এবং তারা সহজভাবে ভালোভাবে কাজটা শেষ করতে পারে না। তারপর হচ্ছে পূর্ণাঙ্গতা। অবশ্যই একটি নির্দেশ পরিপূর্ণ হওয়া উচিত। অনেক সময় নেতা এই সম্পূর্ণ নির্দেশ ভালোভাবে বলেন না, যা অধস্তন যারা থাকে তারা কিন্তু ভালোভাবে বুঝতে পারেন না এবং কাজ সম্পাদন করতে পারেন না। তো পূর্ণাঙ্গতা একটি উত্তম নির্দেশনা, অন্যতম একটি বৈশিষ্ট্য। তারপর হচ্ছে সংক্ষিপ্ততা। নির্দেশনা যত সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত এবং এই বিষয়গুলা যত সুন্দরভাবে সংক্ষিপ্ত গুছিয়ে উপস্থাপন করা যাবে ততই কিন্তু অধস্তনদের পক্ষে কাজগুলো বাস্তবায়ন করা সহজ হবে। তারপর হচ্ছে নিয়মানুবর্তিতা। অনেক সময় দেখা যায় যে নির্দেশনা তার একজন নেতার সরাসরি না দিয়ে তার অধস্তন ব্যক্তিবর্গ বা অন্য কেউ দিয়ে যান, যা অধস্তনরা বাস্তবায়ন করতে চায় না বা তাদের মধ্যে এক ধরনের বিরূপ মনোভাব সৃষ্টি হয়। তো সঠিক নিয়মেই কিন্তু নির্দেশনা দেওয়া উচিত কাজ বাস্তবায়ন করার জন্য। তারপর হচ্ছে সময়ানুবর্তিতা, অর্থাৎ সঠিক সময়ে সঠিক নির্দেশনা দেওয়াটা উচিত, কারণ এক সময় নির্দেশনা অন্য সময় বাস্তবায়ন করা যেমন জটিল এবং দুর্বোধ্য, তা অধস্তনদের জন্য কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায়। তারপর হচ্ছে নিরবিচ্ছিন্নতা, অর্থাৎ নির্দেশনা এমন হইতে হবে একটি নির্দেশনা শেষ হওয়ার সাথে সাথে অন্য একটি নির্দেশনা প্রস্তুত রাখতে হবে যাতে কোনো গ্যাপ তৈরি না হয় এবং কর্মচারীদের মধ্যে যাতে কোনো ধরনের কাজের এই বিরাম বা ঘাটতি তৈরি না হয়, যাতে ধারাবাহিকভাবে এই কাজগুলো বজায় থাকে, সেজন্য নিয়মিতভাবে নিরবিচ্ছিন্নভাবে নির্দেশগুলো প্রদান করতে হবে। তারপর হচ্ছে নমনীয়তা, যাতে পরিবর্তিত পরিস্থিতির সাথে সামঞ্জস্য বিধানের জন্য এই সিদ্ধান্ত বা এই নির্দেশনা পরিবর্তন করা যায়। তারপর হচ্ছে ক্রমধারা সংরক্ষণ, অর্থাৎ পূর্বে যে নির্দেশনা ছিল পরবর্তী নির্দেশনার সাথে যাতে একটি সামঞ্জস্য বা মিল থাকে, অর্থাৎ নির্দেশনার ঐক্য যেটা বলি সেটি যাতে সংরক্ষণ হয়, সেই বিষয়টি রক্ষা হয়। ক্ষেত্র বিবেচনা। অনেক সময় নির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রে পদস্থদের মন মানসিকতা, তারপর পারিপার্শ্বিক অবস্থা, তারপর উপকরণের সেই বিষয়গুলো বিবেচনা করা হয় না, যার ফলে নির্দেশনা বাস্তবায়িত হওয়াটা একটু জটিল হয়ে যায়। এজন্য এই ক্ষেত্র বিবেচনা করাটা একটি জরুরি বিষয়। তারপর হচ্ছে ফলাফল বিবেচনা। পূর্বের যে নির্দেশনা ছিল সেটির কি ফলাফল, তার আলোকে ভবিষ্যৎ কি হইতে পারে, সেই ভিত্তিতে কিন্তু এই নির্দেশনা দেওয়াটা জরুরি। এবং এই কিছু কিছু ক্ষেত্রে প্রশিক্ষণ বা এরকম কিছু কাজ থাকে যেগুলোর ক্ষেত্রে এই ফলাফল বিবেচনা করে নির্দেশ দিলে খুবই কার্যকর ভূমিকা রাখে। তো এই ছিল উত্তম নির্দেশনার বৈশিষ্ট্য। তো আজকের আলোচিত বিষয়গুলো ছিল নেতৃত্বের ধারণা, নেতার কার্যাবলী, নেতার গুণাবলী, নেতৃত্বের সমস্যা বা বাধা সৃষ্টিকারী উপকরণ সমূহ, তারপর নেতৃত্বের বিভিন্ন স্টাইল বা ধরন, নেতার ক্ষমতার উৎস এবং উত্তম নির্দেশনার বৈশিষ্ট্য বা গুণাবলী। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।